নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। কট্টরপন্থী নেতা শরীফ ওসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর বাড়িও। বাংলাদেশে অস্থিরতার ছায়া, হাদের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশকে জিহাদিস্তান বলে উল্লেখ করলেন তাসলিমা নাসরিন। প্রধানমন্ত্রী হলেও নরেন্দ্র মোদীর ফ্যাশন নিয়ে চর্চা নেহাতি কম নয়। এবার মোদীর কানে দেখা গেল দুল। ওমান সফরে মোদীর কানে দুল পড়া ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। পাক নাগরিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ কড়াকড়ি করেছে সংযুক্ত আরব আমিরাত। গত বছর বাংলাদেশের 5ই আগস্টের কথা মনে আছে? যে অরাজক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, আবারও সেই পরিস্থিতি ঘুরে আসলো বাংলাদেশে। কট্টরপন্থী নেতা শরীফ ওসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর বাড়িও। বাংলাদেশে কট্টরপন্থী তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের 5ই আগস্টের মতো অরাজক পরিস্থিতি ফিরে এসেছে বাংলাদেশে। বৃহস্পতিবার রাত থেকে সেদেশের বিভিন্ন জেলায় লুট সন্ত্রাস শুরু হয়েছে। চলছে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও রেডিওতে ভাষণ দেন। ভাষণে তিনি হাদিকে শহীদ ঘোষণা করে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের কথাও ঘোষণা করেন। ভাষণে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। ওয়াকিবহল মহলের পর্যবেক্ষণ হল, ইউনূসের ভাষণের পর হিংসা থামার পরিবর্তে আরও বেড়ে গিয়েছে। প্রয়াত হাদিকে সরকারিভাবে শহীদ ঘোষণার সিদ্ধান্তে কট্টরপন্থীরা হামলায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে বলে একাধিক মহল মনে করছে। ফলে দেশকে শান্ত রাখাই মাঝরাতে ইউনূসের ভাষণের উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, তড়িঘড়ি এই প্রয়াত নেতাকে শহীদের মর্যাদা দিয়ে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার রাতেই জামাত ইসলামের এবং জাতীয় নাগরিক পার্টি হাদির মৃত্যুতে ভারতকে নিশানা করে। হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে ওই দুই দল। যদিও তাৎপর্যপূর্ণ, হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেও বিএনপি এই ইস্যুতে এখনো পর্যন্ত ভারত বিরোধী অবস্থান নেয়নি। শনিবার পারিবারিক কবরস্থানে হাদিকে সম্মানিত করা হবে। তার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা বা প্রার্থনার আয়োজন করবে সরকার। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গত বছরের 5ই আগস্টের মতো বৃহস্পতিবার রাতে উগ্রবাদীরা ফের ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালায়। গত বছর 5ই আগস্টের পর থেকে বাড়িটিতে এই নিয়ে 5 বার হামলা চলল। যদিও ওই বাড়ির মাত্র 1/4 অবশিষ্ট রয়েছে। শুক্রবার সকালেও সেই বাড়ি ভাঙতে দেখা যায় উগ্রবাদীদের। ধানমন্ডিতেই অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা ছায়ানটের অফিস। বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় উগ্রবাদীরা। গভীর রাতে ওই সংগঠন তাদের ফেসবুকে জানিয়েছে, ভবনটিতে ছায়ানট সঙ্গীত বিদ্যাতয়নের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হলো। হামলার চেষ্টা হয়েছে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনের চট্টগ্রাম ও খুলনার অফিসে। ইনক্লাব মঞ্চের লোকেরা সেখানে ইট পাটকেল ছোড়ে। গভীর রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাতেই চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মহিউদ্দিনের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা। হামলা হয় সংবাদ মাধ্যমেও। রাতেই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঢাকা অফিসে হামলা হওয়ায় দুটি পত্রিকায় শুক্রবার প্রকাশিত হয়নি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বহু মানুষ ওই অফিস দুটি থেকে কম্পিউটার, ল্যাপটপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে বেরিয়ে যাচ্ছে। গত বছর 5ই আগস্ট প্রধানমন্ত্রীর অফিস গণভবনে এভাবেই লুটরাজ চালিয়েছিল উগ্রবাদীরা। আওয়ামী লীগ নেতৃত্ব জানিয়েছে, চট্টগ্রামে দলের গুরুত্বপূর্ণ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাড়ি, সাবেক এমপি হাবিবের ঢাকার উত্তরার ফ্ল্যাটে হামলা হয়। রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস। বান্দরবনে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে।
ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে অশান্তির কারণ হিসেবে অনেকেই মনে করছেন তার আওয়ামী লীগ ও কট্টর ভারত বিরোধী ভাবমূর্তি। গত বছর গণ অভ্যুত্থানের আগে পরে তিনি লাগাতার ভারত বিরোধী প্রচারে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। বাংলাদেশের উপর ভারত আধিপত্য বিস্তার করেছে এবং আওয়ামী লীগ সেই কাজে সহায়তা করেছে বলে একাধিক সমাবেশে প্রচার করেন ওই নেতা। বস্তুত সেই কারণেই ক্ষুদ্র একটি সংগঠনের মুখপাত্র হয়েও তিনি গোটা বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। গত শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচার চালানোর সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে। ঢাকার দুটি বড় হাসপাতালে চিকিৎসার পর তাকে সরকারি খরচে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিস থেকে সমাজ মাধ্যমে জানানো হয় হাদির শারীরিক পরিস্থিতি ভালো নয়। বৃহস্পতিবারই সিঙ্গাপুরের হাসপাতালে হাদির অপারেশন হয়েছিল। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে দুপুরে তার শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে ঘোষণার পর থেকেই উত্তেজনা চড়তে শুরু করেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে অস্থিরতার ছায়া, হাদের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে বাংলাদেশকে জিহাদিস্তান বলে উল্লেখ করলেন তাসলিমা নাসরিন। বাংলাদেশে ফের অস্থিরতার ছায়া। কট্টরপন্থী তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক অরাজকতা। বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি দেখে অনেকেরই মনে পড়ছে গত বছরের 5ই আগস্টের ভয়াবহ রাতের কথা। এই পরিস্থিতিতেই বাংলাদেশকে জিহাদিস্তান বলে উল্লেখ করলেন তাসলিমা নাসরিন। গত 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় কালভার্ট রোডে টোটোয় চড়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় হাদির মাথায়। তারপর তার মৃত্যু হয়। এমনই অবস্থার মধ্যে তাসলিমা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভিডিওটি এক যুবককে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে দেহ পুড়িয়ে দেওয়ার। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। এই পোস্টের সঙ্গেই তাসলিমা লেখেন, একজন জিহাদির মৃত্যুর পরেই যেন গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব নামল। লক্ষ লক্ষ জিহাদি রাস্তায় নেমে যা সামনে পেয়েছে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আগুন ধরিয়েছে সর্বত্র, সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে। অর্থাৎ ওসমান হাদিকে সরাসরি জিহাদি বলে উল্লেখ করেছেন তিনি, এবং ওসমান পন্থীদেরও তেমনটাই বলেছেন। পাশাপাশি পুড়ে যাওয়ার ভিডিও পোস্ট করে তিনি লেখেন, বালুকার এক যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপর তার নিথর দেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। না, কারোর চোখে জল ছিল না, কারোর হাতে কাঁপুনি ধরেনি, কারোর হৃদয় কেঁপে ওঠেনি। উল্টে নারায়ে তাকবীর, আল্লাহ আকবার ধ্বনি তুলে উন্মত্ত উল্লাসে চিৎকার করেছে তারা। এই প্রথম নয়, বাংলাদেশের কট্টরপন্থী ধর্মনীতি ও রাজনীতির বিরুদ্ধে এর আগেও বারবারই গলা তুলেছেন তাসলিমা। মুসলিম সমাজের গোড়া অন্ধত্বের বিরুদ্ধে গলা তোলার দায়ী তাকে দেশও ছাড়তে হয়। তারপরেও ধারাবাহিকভাবে বিভিন্ন পরিস্থিতিতে গলা তুলেছেন তিনি। দীপু দাসের খুন হওয়ার ঘটনাটিও খানিকটা তেমনই। সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাকে প্রথমে কারখানা থেকে বের করে মারধর করা হয়। তারপর অর্ধমৃত অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আরেক দফা লাঠি পেটা করার পর আগুন ধরিয়ে দেওয়া হয় দেহে। এই ঘটনা ঘটে স্থানীয় এক মহাসড়কের পাশে, ফলে তীব্র যানজট ছড়িয়ে পড়ে এলাকায়। ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া রাতে সংবাদ মাধ্যমকে বলেছেন, নবী সম্পর্কে কটূক্তি করার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তেজিত জনতা গণহত্যা করেছে। বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়। সাম্প্রতিক অতীতে ধর্ম অবমাননার অভিযোগে একাধিক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। সেই দিকেই ইঙ্গিত করে তাসলিমা লেখেন, এটাই জিহাদিস্তানের আসল চেহারা। প্রসঙ্গত, প্রয়াত হাদি ছিলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা এক ব্যতিক্রমী ছাত্র নেতা। বয়সে তরুণ হলেও 2024 সালের ছাত্র অভ্যুত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ।
ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে, মিছিলে এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট, ধারালো ও আপোষহীন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান। প্রথম দিকে তিনি পরিচিত ছিলেন ছাত্র অধিকার, শিক্ষার বাণিজ্যকরণ এবং রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে সোচ্চার এক সংগঠক হিসেবে। ধীরে ধীরে তার নেতৃত্ব গুণ ও সংগঠনের ক্ষমতা তাকে ছাত্র রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর রাজনৈতিক পরিসরে নিয়ে আসে। এহেন হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরই ঢাকার ধানমন্ডি এলাকায় আবারও হামলার মুখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি। গত 5ই অগাস্টে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যে ধরনের লুটরাজ চলেছে, এই দৃশ্য তারই স্মৃতি উস্কে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী হলেও নরেন্দ্র মোদীর ফ্যাশন নিয়ে চর্চা নেহাতি কম নয়। কখনো মোদি কোট তো কখনো রং বেরঙের পাগড়ি, সবসময় ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন প্রধানমন্ত্রী। আর এবার মোদির কানে দেখা গেল দুল। ওমান সফরে মোদির কানে দুল পরা ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রধানমন্ত্রী হলেও নরেন্দ্র মোদীর ফ্যাশন নিয়ে চর্চা নেহাত কম নয়। কখনো মোদি কোট, কখনো রং বেরঙের পাগড়ি, সবসময় ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন প্রধানমন্ত্রী। এবার মোদির কানে দেখা গেল দুল। ওমান সফরে মোদির কানের দুল পরা ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। স্বাধীনতা দিবস হোক বা সাধারণতন্ত্র দিবস, প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানেই নজর কাড়ে প্রধানমন্ত্রীর পোশাক। বিশেষত মোদি কেমন পাগড়ি পরছেন সেই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। প্রধানমন্ত্রীর পাগড়ির নেপথ্যে কোনো রাজনৈতিক বার্তা রয়েছে কিনা আলোচনা হয় সেই নিয়েও। প্রতিবারই নতুন ধরনের সাজে এই বিশেষ দিনগুলি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সাল থেকেই স্বাধীনতা দিবসে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি। গত 10 বছরে 10টি আলাদা রকমের পাগড়ি পরে পতাকা উত্তোলন করেছেন নরেন্দ্র মোদী। কেবল স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসেই নয়, অন্যান্য সময়েও মোদীকে দেখা গিয়েছে ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে। নিজের নাম খোদাই করা বন্ধ গলাও পড়তে দেখা গিয়েছে তাকে। ফ্যাশনিস্তা প্রধানমন্ত্রীর ওমান সফরের ভিডিও প্রকাশ্যে আসতে নেটিজেনদের চোখে পড়েছে মোদির ডান কানে চকচক ছোট্ট সাদা রঙের দুল। হু হু করে সেই ভিডিও ভাইরাল হয়। তবে ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেও কানে দুল পরেননি প্রধানমন্ত্রী। তার কানে থাকা ওই সাদা জিনিসটি আসলে অনুবাদের যন্ত্র। সামনের ব্যক্তি যা বলছেন সেটা সঙ্গে সঙ্গে অনুবাদ করে দেওয়াই এই যন্ত্রের কাজ। মূলত কূটনৈতিক আলোচনায় এই যন্ত্র ব্যবহৃত হয়। দোভাষীর মাধ্যমে অনুবাদের সময় বেশি লাগে, বক্তব্য বিকৃত হওয়ার সম্ভাবনাও থাকে। সেই কারণেই এই যন্ত্র ব্যবহার করেন রাষ্ট্রপ্রধানরা। ওমানের উপপ্রধানমন্ত্রী সাইদ শিবাব বিন তারিক আল সাইদ আরবিকে কথা বলেন, সেটা বুঝতেই কানে দুল পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। মৃতদের মধ্যে রয়েছে প্রাক্তন ন্যাসকার ড্রাইভার প্রেগ বিফেল। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী এবং 2 পুত্র। ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের। মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী ও 2 পুত্র। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:06 নাগাদ স্টেটসভিল বিমানবন্দর থেকে উড়ানটি রওনা দিয়েছিল, কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ফের রানওয়ের দিকে ফিরে আসে। অবতরণ করতে গেলে উড়ানটি দুর্ঘটনার শিকার হয়। সকাল 10:20 নাগাদ বিমানটি রানওয়েতেই ভেঙে পড়ে। বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। তারপরেই দাউ দাউ করে জ্বলে উঠতে থাকে বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে ছুটে আসেন বিমানবন্দরের কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ। বিমানটিতে মোট
7 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ, তার স্ত্রী ক্রিস্টিনা, কন্যা এমা এবং পুত্র রাইডার। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার জেরেই এই বিপত্তি। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সেই দেশের সংশ্লিষ্ট সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বমঞ্চে ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন ট্রাম্প। 10 মাসে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন বিশ্বমঞ্চে। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছেন, মাত্র 10 মাসে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ বা সংঘাত মিটিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, ইরানের পরমাণু হুমকি কার্যত শেষ করে দিয়েছে আমেরিকা, কারণ সে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটিগুলিতে সরাসরি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। ট্রাম্পের কথায়, আমি আমেরিকার শক্তি ফিরিয়ে এনেছি, 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি, ইরানের নিউক্লিয়ার হুমকি ধ্বংস করেছি এবং গাজায় যুদ্ধের অবসান ঘটিয়েছি। এখানেই থামেননি তিনি। দাবি করেছেন, এই উদ্যোগের ফলেই আরব দুনিয়ায় প্রায় 3000 বছরের মধ্যে প্রথমবার প্রকৃত শান্তি এসেছে। হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলের সব পণবন্দীকে জীবিত ও মৃত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে মার্কিন হস্তক্ষেপের কারণেই। গাজা প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। তার দাবি, আমেরিকার চাপ ও কূটনৈতিক হস্তক্ষেপের ফলে হামাস পিছু হটতে বাধ্য হয়েছে। পণবন্দী মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই সূত্রেই। যদিও এই দাবি কতটা যুক্তিযুক্ত সে নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা প্রশ্ন উঠেছে, তবু নিজের অবস্থানে অনড় তিনি। শুধু বিদেশ নীতি নয়, দেশের অভ্যন্তরীণ নীতিতেও নিজের সাফল্যের কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে অবাধ অভিবাসন করা অবস্থানে অনড় থাকা ট্রাম্পের দাবি, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত 0 অবৈধ অভিবাসী আমেরিকায় ঢুকতে পেরেছে। তার কথায়, প্রথম দিন থেকেই দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 7 মাসে একজন অবৈধ অভিবাসীকেও দেশে ঢুকতে দেওয়া হয়নি, যা সবাই অসম্ভব বলে মনে করত। শুল্ক নীতি তার প্রশাসনের অন্যতম বড় অস্ত্র বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমদানির ওপর শুল্ক চাপিয়েই আমেরিকায় বিপুল পরিমাণ বিনিয়োগ টানা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত প্রায় $18 ট্রিলিয়ন রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছে সরকার। সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমেরিকায় কারখানা করলে কোনো শুল্ক নেই, আর বিদেশে উৎপাদন করলে শুল্ক দিতেই হবে। ট্যারিফ আমার প্রিয় শব্দ বলতে এতটুকু দ্বিধাবোধ করেননি ট্রাম্প। তার মতে, দীর্ঘদিন ধরে অন্য দেশগুলি আমেরিকার বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, কিন্তু এখন খেলা ঘুরেছে। সেই কারণেই নাকি রেকর্ড সংখ্যায় সংস্থা দেশে ফিরছে, নতুন কারখানা হচ্ছে, বাড়ছে কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, বিদেশ নীতি থেকে অর্থনীতি, অভিবাসন থেকে নিরাপত্তা, সব ক্ষেত্রেই নিজের নেতৃত্বকে ঐতিহাসিক বলে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। পাক নাগরিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ করা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এবার জানা গেল, সৌদি আরব 56,000 পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে প্রত্যর্পণ করল সৌদি আরব। হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব, এমন কথা গত বছরই শোনা গিয়েছিল। পাক নাগরিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ করা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এবার জানা গেল, সৌদি আরব 56,000 পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে প্রত্যর্পণ করেছে। সংগঠিত ভিক্ষুক চক্রগুলির বিদেশে যাওয়ার আটকাতে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি 2022 সালে 66,154 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল। কিন্তু এরপরেও যে প্রবণতা কিছুই বদলায়নি তা স্পষ্ট। জানা গিয়েছে, দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে পাকিস্তান। সেই সঙ্গে রয়েছে বিদেশি সরকারগুলির কঠোর সতর্কতা। তা সত্ত্বেও হাজার হাজার পাকিস্তানি কেবল ভিক্ষা করার উদ্দেশ্যেই বিদেশে ভ্রমণ অব্যাহত রেখেছে।
এই অবস্থায় সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে 56,000 পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। প্রসঙ্গত 2023 সালে এক আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয় বিদেশে যত ভিখারি গ্রেফতার হয়েছে তাদের মধ্যে 90%ই পাকিস্তানের নাগরিক। শুধু তাই নয়, মক্কার মসজিদ চত্বরেও যত পকেটমার ধরা পড়েন তাদের অধিকাংশই পাকিস্তানি। বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা। পাকিস্তানও অনেক আগে স্বীকার করে নিয়েছে এই অভিযোগ সত্যি। তারা সৌদিকে আশ্বস্ত করে এই ভিখারি পাঠানো মাফিয়া চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, যদিও সেই ভিখারি সমস্যার কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে গত মাসে সংযুক্ত আরব আমিরশাহীর বেশিরভাগ পাকিস্তানি নাগরিককে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হল উপসাগরীয় দেশটিতে গিয়ে পাকিস্তানের অপরাধমূলক কর্মকাণ্ড ও ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সেই দেশ। সব মিলিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে পাকিস্তানদের পরিস্থিতি ঠিক কেমন দাঁড়িয়েছে তা এখন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।